নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 8 জানুয়ারি 2022। আমাদের বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের পঞ্চত্রিংশতি অর্থাৎ 35তম বক্তৃতা বা 35th লেকচার আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় সেই রামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে আমাদের সেই পুরনো বিষয় নিয়ে ফিরে যাওয়া, অর্থাৎ স্বামীজির সেই প্রথম আমেরিকা ভ্রমণের অনেক বিস্তৃতি এখনো আমাদের অজানা রয়েছে। সেই সঙ্গে বলবেন আমাদের সেই একমাত্র বক্তা এবং এই বাকচক্রের বিবেকানন্দ ঘরের ঘরের কাণ্ডারি শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং আজকেও আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে আসুন আমাদের সেই যথারীতি নির্ধারিত প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় সেপ্টেম্বর 1893 সাল 6টা বক্তৃতা দিয়েছিলেন। 11, 15, 19, 20, 26 এবং 27। যারা সেখানে উপস্থিত ছিলেন তারা স্বামীজির বক্তৃতা শুনে মোহিত হয়েছিলেন এবং শিকাগো ধর্ম মহাসভার পরে স্বামীজি প্রথমে একটি বক্তৃতা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। তারপর সেই চুক্তি চলে যায়। তিনি নিউ ইয়র্কে ক্লাস নিতে শুরু করেন, কিন্তু জায়গাটি এত অপরিসর
স্থান সংকুলানে সবাইকে জায়গা দেওয়া যাচ্ছিল না, দ্বিতীয়ত অর্থ সংকট দেখা দিল এবং স্বামীজির ক্লাস বন্ধ হয়ে গেল। তখন যারা উপস্থিত ছিলেন তারা ঠিক করলেন যে স্বামীজির সঙ্গে একটা রিট্রিটে তারা থাকবেন এবং সেই অনুযায়ী সেন্ট লরেন্স রিভার নদীর পাড়ে 1000 আইল্যান্ড পার্ক, সেখানে তারা গিয়ে সমবেত হলেন এবং যার বাড়ি ছিল তিনি সে বাড়ির একটি অংশ আবার এক্সটেনশন করলেন। সেখানে স্বামীজি ছিলেন 19 জুন 1895 থেকে 7 আগস্ট 1895 এই দিন স্বামীজি কাটিয়েছেন তার শিষ্য শিষ্যদের সঙ্গে 1000 আইল্যান্ড পার্কে। একটি বিখ্যাত গ্রন্থ আছে ইন্সপায়ার্ড টক্স, সেখানে মিস ওয়ার্ল্ডও স্বামীজির কথা ধরে রেখেছেন এবং কোন দিন স্বামীজি কি আলোচনা করেছেন তার আভাস আমরা পাই। যদিও সেই কথাটি আল্ডাস হাক্সলি যে সম্বন্ধে বলেছিলেন সিমস ওয়ার্ক অফ স্টেনোগ্রাফিক এক্সাক্টিটিউড তা নয়, তবে অনেকটাই পাওয়া যায়। দেখা যায় স্বামীজি সেখানে তার শিষ্য শিষ্যদের বাইবেল পড়িয়েছেন, স্বামীজি নারদীয়া ভক্তিসূত্র পড়িয়েছেন, স্বামীজি গীতা পড়িয়েছেন এবং প্রত্যেক কথার মধ্যে দিয়ে সার্বজনীন ভালোবাসাকে তিনি মেলে ধরবার চেষ্টা করেছেন। প্রত্যেকটি দর্শনের যে অন্তর্নিহিত ভাব, সেটি যে ভালোবাসা, স্বামীজি সবাইকে বুঝিয়েছিলেন, বোঝাবার চেষ্টা করেছিলেন এবং যারা উপস্থিত ছিলেন তারা যে শুধুমাত্র স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়েছিলেন তা নয়, স্বামীজির যে পবিত্র জীবন, সেই জীবন তাদের আকর্ষণ করেছিল। 1000 আইল্যান্ড পার্কে স্বামীজির সমাধি হয়েছিল, তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন এবং যারা উপস্থিত ছিলেন তারা সে অপূর্ব রূপটি দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। আমরা বাকচক্রে এই ইন্সপায়ার্ড টক্স নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। এক এক দিন স্বামীজির যে এক একটি বক্তৃতা, সেটি পরপর না হলেও তার কয়েকটি বক্তৃতা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। আজকে এবার থেকে এই জানুয়ারি মাস থেকে শুরু হলো স্বামীজির ইংল্যান্ডে আসা। স্বামীজি নিজে বলেছিলেন যে আমেরিকা নতুন দেশ, তারা নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে সম্মান জানায়, শ্রদ্ধা করে, কিন্তু আসল কাজ হচ্ছে ইংল্যান্ডে। মারি লুই বার্গ, বিবেকানন্দের বিখ্যাত গবেষিকা, তিনি বলছেন স্বামীজি 3টে জিনিস ইংল্যান্ডে পেয়েছিলেন। সিস্টার নিবেদিতাকে পেয়েছিলেন এবং মিস্টার মিসেস সেভিয়ারকে পেয়েছিলেন। মিস্টার মিসেস সেভিয়ার আমরা জানি তারা মায়াবতীতে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। ম্যাকগ্রেগারের বিরাট বাগান, চা বাগানটি কেনা হয়েছিল এবং সেখানে মায়াবতীতে আশ্রম প্রতিষ্ঠিত হয়। স্বামীজির ইচ্ছে ছিল তার যে বিদেশি শিষ্য শিষ্যরা ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষের গরমের আবহাওয়া তাদের সহ্য হবে না, তাই গরমকালে তারা মায়াবতীতে চলে যাবেন, সেখানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে তারা সাধন ভজন করবেন এবং এই সাধন ভজনটি হবে অদ্বৈত মতে। আমরা জানি সেইখানে ঠাকুরের পুজো হয়েছিল, ঠাকুরের পটে স্বামীজি খুব বিরক্ত হয়েছিলেন। তারপর স্বামীজির দেহত্যাগের পরে স্বামী বিমলানন্দজির লেখা চিঠিটি সারদামণির কাছে আসে এবং তিনি সেখানে প্রশ্ন করেন যে ঠাকুরের পটে পুজো হবে কি হবে না। সারদামা উত্তর দেন, তিনি ছিলেন স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরা নিজেদের অদ্বৈতবাদী জানিবে। এই গেল মিস্টার মিসেস সেভিয়ারের কথা। তারা কিন্তু স্বামীজির সঙ্গে কলকাতা এসেছিলেন এবং যখন কলকাতায় তারা পদার্পণ করেন বজবজ থেকে এসে, সেখানে শিয়ালদা স্টেশনে আসার পর স্বামীজির ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে যুবকেরা টানতে শুরু করেন। তাতে স্বামীজির সঙ্গে যে বিদেশিনীর ছবি আছে তারা কিন্তু ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়ার। স্বামীজি মিস্টার সেভিয়ারের মৃত্যুর খবর পান এবং 1901 সালে প্রবল শরীর খারাপ সত্ত্বেও তিনি মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দানের জন্য মায়াবতীতে গিয়ে পৌঁছন। জীবনে একবারে তিনি মায়াবতী গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মিসেস সেভিয়ারের সঙ্গে কয়েকটি দিন কাটান। মিস্টার সেভিয়ার ভারতবর্ষের বেদান্ত প্রচারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভগিনী নিবেদিতার কথা নতুন করে বলবার কিছু নেই, তিনি সিসমে ক্লাবের সম্পাদিকা ছিলেন। একজন বক্তা সেদিন অনুপস্থিত, সেই জন্য স্বামী বিবেকানন্দকে আমন্ত্রণ জানানো হয় এবং 1895 সালে ইংল্যান্ডে সিস্টার নিবেদিতার সঙ্গে বিবেকানন্দের পরিচয় ঘটে। এই সিসমে ক্লাব তখন ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব ছিল বৌদ্ধিক চর্চার জন্য।
সেখানে বার্ট্রান্ড রাসেল, এইচ.জি. ওয়েলেস, বার্নার্ড শ, সিড্রিয়ান বিয়াট্রেস ওয়েব প্রভৃতি মানুষেরা যেতেন এবং আলোচনায় অংশগ্রহণ করতেন। মনে রাখতে হবে, নিবেদিতা ভারতবর্ষে আসার আগেই একজন রেকগনাইজড ইন্টেলেকচুয়াল ছিলেন ইংল্যান্ডে, এবং তিনি অসাধারণ চিঠি লিখতে পারতেন, অসাধারণ তার লেখনী ছিল, সেটি কিন্তু ওদেশে তখনই স্বীকৃতি লাভ করেছে। সেইখানে বিবেকানন্দের সঙ্গে নিবেদিতার পরিচয় হয়। 1898 সালে নিবেদিতা ভারতবর্ষে আসেন, বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন, বিবেকানন্দের সঙ্গে ভারত ভ্রমণে বেরোন, নিজের একটি স্কুল তৈরি করেন যেখানে দেশীয় এবং বিদেশি পদ্ধতিতে মেয়েদের শেখানো হবে। দ্বিতীয়বার স্বামীজির সঙ্গে বিদেশে যান, ফিরে আসেন। তারপর স্বামীজি চলে যাওয়ার পর তিনি ভারতবর্ষের নারী শিক্ষার জন্য, ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য নানা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তিনি যখন মারা যান 1911 সালে দার্জিলিংয়ে, তারপরে তার যে সমাধি ক্ষেত্র আছে সেখানে লেখা রয়েছে, হিয়ার লাইস সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া। তিনি জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন। মারি লুই বার্গ এই তিনজনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন যে ইংল্যান্ডে এসে স্বামীজির এই তিনটি আবিষ্কার। কিন্তু যার কথা লুই বার্গ বলেননি, কেন বলেননি বলতে পারবো না, বলা উচিত ছিল, তিনি কিন্তু এদের সঙ্গেই তার নামটি উচ্চারিত হওয়ার যোগ্য। তিনি জি গুডউইন। গুডউইন না থাকলে বিবেকানন্দের একটি লেখা পাওয়া যেত না, একটি বক্তৃতা পাওয়া যেত না। যেমন শিকাগো ধর্ম মহাসভার বক্তৃতাগুলো আছে, তাও মাত্র 6টা। বিবেকানন্দ সেখানে নারীবাদীদের সামনে যে বক্তৃতা দিয়েছিলেন 14 সেপ্টেম্বর, সেটি নেই। বিবেকানন্দ যে বিজ্ঞানের সেশনগুলোই বলেছিলেন, সেটি একটিও পাওয়া যায় না, কারণ সেই সেশনে কোনো দ্রুত শ্রুত লিপিকার ছিলেন না। ঠিক সেইভাবে ইংল্যান্ডে স্বামীজি গুডউইনকে পেয়েছিলেন, এবং সেটি পাওয়ার জন্যে তার যে রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ যে আমরা পাই, সেটি গুডউইনের দান। মনে রাখতে হবে, গুডউইন চলে যাওয়ার পরে যখন আলমোড়ায় খবর পেলেন 1898 সালে স্বামীজি গুডউইন মারা গেছেন, তখন তিনি বলেছিলেন যারা উপস্থিত ছিলেন তাদের, মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন। আর কি করেছিলেন, তার মাকে একটি চিঠি লিখেছিলেন, স্বামীজির কবিতা লিখেছিলেন, সেটি গুডউইনের সমাধি ক্ষেত্রে রাখা আছে। গুডউইন ক্রিকেটকে ভীষণ ভালোবাসতেন। উটাকামান্ডে ক্রিকেট খেলা দেখতে গিয়ে বৃষ্টি পড়ে, তাতে তার নিউমোনিয়া হয়। সেই নিউমোনিয়ায় মাত্র 27 বছর বয়সে গুডউইন চলে যান। তার মাকে চিঠি লিখেছিলেন স্বামীজি গুডউইন সম্বন্ধে, এবং বলেছিলেন ক্লান্তি কাকে বলে সে জানতো না। বিজ্ঞাপন দিলেন ইটি স্টাডি যে স্বামীজি বক্তৃতা দিচ্ছেন, একজন দ্রুত শ্রুত লিপিকারের প্রয়োজন। গুডউইন সেই বিজ্ঞাপনে সাড়া দেন, এবং সাড়া দিয়ে তিনি যোগ দেন বিবেকানন্দের সঙ্গে। বিবেকানন্দের সঙ্গে থাকার জন্যে তার জীবনটি অমর হয়ে ওঠে। আমার বিশ্বাস, যখন বিবেকানন্দকে নিয়ে প্রচুর গবেষণা হবে, তখন এই গুডউইনকে নিয়েও গবেষণা হবে। অত্যন্ত কষ্টের মধ্যে তিনি থাকতেন। তিনি যে খুব ধনীর দুলাল ছিলেন তা নয়, শুধু বিবেকানন্দকে ভালোবেসে সম্পূর্ণ অজানা একটি জীবন তিনি কলকাতায় চলে এসেছিলেন। ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরেছিলেন, কিন্তু এতটাই আমাদের দুর্ভাগ্য যে তিনি চলে যান কম বয়সে। তার ফলে কি হয়, দ্বিতীয়বার যখন বিবেকানন্দ বিদেশে যান, তখন একটি বক্তৃতাও গোটা বক্তৃতা আমরা পাই না। মারি লুই বার্গ অসম্ভব পরিশ্রম করে বক্তৃতাগুলির টাইটেল জোগাড় করেন এবং কিছু বক্তৃতার অংশ বিশেষ জোগাড় করেন। বিবেকানন্দ শেষ বক্তৃতা দিয়েছিলেন মেঘালয়তে, শিলংয়ে। সেই বক্তৃতাও পাওয়া যায় না। সেই বক্তৃতার কিছুটা স্থানীয় কাগজে ছাপানো হয়েছিল। সেই বক্তৃতা আমরা পড়তে পারি। যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে, অনেকে প্রশ্ন করেন যে সে যে বক্তৃতা তিনি রিপোর্ট করেছিলেন, সেই রিপোর্টার হয়তো সঠিকভাবে স্বামীজির কথা তুলে ধরেননি। অনেক কটি শব্দ আছে এই বক্তৃতার মধ্যে, যেগুলো বিবেকানন্দ ইউনিকলি ব্যবহার করেছেন। যেহেতু সেই ব্যবহার করেছেন, তাই মনে হয় যে রিপোর্টটা আমরা পাই তার অনেকখানি খাঁটি।
কিন্তু বিবেকানন্দ যে বক্তৃতা করেছিলেন সেটি একটাও গোটা পাওয়া গেল না। স্বামীজি ঢাকায় গিয়ে দুটো বক্তৃতা করেছিলেন, যেহেতু গুডউইন নেই সেটা পাওয়া যায় না। আর আমেরিকাতে দ্বিতীয়বার গিয়ে 170খানা বক্তৃতা করেছিলেন, 17টা নয়, 170টা। এবং একজন পাদ্রী তিনি উপস্থিত ছিলেন শিকাগো ধর্ম মহাসভায়, তিনি বিবেকানন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার গির্জায় গিয়ে বক্তৃতা করতে। সেখানে স্বামীজি পর পর বক্তৃতা করে গেছেন, সেটিও আমরা জানতে পারি না। আমরা ন্যান্সি হ্যান্সব্রোর লেখায় পাই যে বড় জায়গায় যখন তিনি বক্তৃতা করতেন, বড় হোটেলে তার লাউঞ্জ ভরে যেত, এত দর্শক উপস্থিত থাকতেন গুডউইন থাকলে। এগুলোর গ্রাফিক ডেসক্রিপশন আমরা পেতাম। আবার বললাম, মাস্টারমশাইয়ের লেখা পড়ে অল্ডাস হাক্সলি বলেছিলেন, সিমোস ওয়ার্ক ইজ অফ স্টেনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড। গুডউইনের ঠিক তাই ছিল। তিনি শর্ট হ্যান্ড খুব ভালো জানতেন, বক্তৃতারা শুনতেন, লিখে ফেলতেন এবং স্বামীজিকে দিয়ে শুনিয়ে নিতেন। এইটাই বৈশিষ্ট্য। মাস্টার মশাই কিন্তু ঠাকুরকে দিয়ে পুরোটা শোনাননি। মাস্টার মশাই যখন কথা ঠাকুর বলছেন, তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন, আবার ঘরে এসছেন, ঠাকুর কথা বন্ধ করে কি কথা শুনলেন মাস্টার সেটা শুনেছেন। সেটা কিন্তু ক্রাক্স অফ দ্য হোল স্টোরি, পুরো গল্প নয়। এবং মাস্টারমশাই কোনোদিন এক পাতাও ঠাকুরকে লিখে শোনাননি যে আমি এইটা লিখছি কথামৃতে। গুডউইন কিন্তু তা নয়। রাজযোগ স্বামীজি বলেছেন সন্ধেবেলায়, গুডউইন নোট নিয়েছেন, পরের দিন স্বামীজিকে দিয়ে শুনিয়ে নিয়েছেন যে আমি কি বলেছি। অতএব যা বইতে পাওয়া যায় মনে রাখতে হবে, প্রত্যেকটি স্বামীজির কথা স্বামীজির দ্বারা ভেটেড। এই যে স্বামীজির স্বীকৃতি দিয়েছেন, কিছুদিন আগে একজন দার্শনিকের সঙ্গে কথা হচ্ছিল, দর্শনের অধ্যাপিকা, তাকে বলছিলাম বিবেকানন্দের যে বেদান্তের ব্যাখ্যা তিনি যদি লিখে যেতে পারতেন, তিনি তো বলে গেলেন শুধু, যদি লিখে যেতে পারতেন তাহলে প্র্যাকটিক্যাল বেদান্তটি কি আমরা জলের মতো বুঝতে পারতাম। যে বেদান্ত শুধুমাত্র ক্লাসরুমের জন্য নয়, বেদান্ত শুধু কয়েকটা টোলের জন্য নয়, কয়েকজন ছাত্রছাত্রীর জন্য নয়, বেদান্ত যে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণযোগ্য। কারণ বেদান্ত মানুষের অনন্ত সম্ভাবনায় বিশ্বাস করে। সেটি যদি স্বামীজি লিখিত আকারে দিয়ে যেতে পারতেন তাহলে আমরা তা অসাধারণভাবে উপকৃত হতাম। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, স্বামীজির একটি গান আছে, সেই গানে একটি লাইন রয়েছে, অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। এই গানটা যদি নিজে ব্যাখ্যা করে দিতেন স্বামীজি, তাহলে সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে মনোজগতের একটি নতুন কাহিনী আমরা শুনতাম। যে মনের মধ্যেই যে বিভিন্ন ভাব ডোবে ওঠে, ভেসে যায়, আবার জেগে ওঠে, এই কথা স্বামীজি অপূর্বভাবে বলেছেন। মনে কিছুই হারিয়ে যায় না, অনেকটা সারফেস থাকে, অনেকটা ডুবে যায়, আবার হঠাৎ কখন ভেসে ওঠে। দুটি লাইনে তার ব্যাখ্যা করেছেন, অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। অহংকারের ব্যাকগ্রাউন্ডে জিনিসগুলো ওঠে আর নামে। এই যে অপূর্ব ব্যাখ্যা, তিনি যদি লিখে যেতে পারতেন তাহলে আমরা গভীরভাবে উপকৃত হতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই, মাত্র 39 বছর বয়সের জীবন, তিনি ইংরেজিতে কিছুই প্রায় লিখে গেলেন না, চিঠিপত্র বাদ দিয়ে। বাংলায় যে বই লিখলেন, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা এবং পরিব্রাজক, এই 4টি গ্রন্থ পড়ে আমরা বিবেকানন্দের যে অসাধারণ ভাষা এবং বর্ণনা শক্তি তাই দেখে মুগ্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেনকে বলেছিলেন, যদি প্রাচ্য পাশ্চাত্য না পড়ে থাকো তাহলে অবিলম্বে আনিয়ে পড়ে ফেলো। আধুনিক বাংলার যে কি জোর, বিবেকানন্দ স্বামী আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে গেছেন। বিবেকানন্দের যে সামান্য বাংলা ভাষায় কাজ, সেটি সম্বন্ধে বলতে গিয়ে অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন,
যে রাজকুমার মুখোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, রাজকুমার বাবু ইচ্ছে করিলেই সমগ্র বাংলা ভাষার একটি ইতিহাস রচনা করিতে পারিতেন, তা না করিয়া তিনি বালক শিক্ষার্থ একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করিয়াছেন। যে দাতা ইচ্ছা করিলেই এক রাজ্য এবং অর্ধেক রাজ্য এবং এক রাজকন্যাকে দিতে পারে, সে কৃপা করিয়া মুষ্টি ভিক্ষা দিয়া ভিক্ষুককে বিদায় করিয়াছে। এই এক কথাগুলো স্বামীজির বাণী সম্বন্ধে বলা চলে। যে দাতা ইচ্ছা করিলেই অর্ধেক রাজ্য এবং এক রাজকন্যাকে দিতে পারে, সে কৃপা করিয়া মুষ্টি ভিক্ষা দিয়া ভিক্ষুককে বিদায় করিয়াছে। যখন আমরা পড়ি ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতেই সেই প্রেমময়, প্রাণমন শরীর অর্পণ করো শখে এসবের পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে জীবনের যে চরম প্রাপ্তি ঘটে, মন যে অন্য স্তরে পৌঁছে যায়, সেটি বিবেকানন্দ মাত্র 4টি লাইনের মধ্যে দিয়ে বুঝিয়ে ফেলেছেন। আমরা জানুয়ারি মাসে গোটাটাই বিবেকানন্দের ইংল্যান্ডে যে বক্তৃতাগুলি করেছিলেন সেটি নিয়ে আলোচনা করব, এবং সেটি যদি আমরা আলোচনা করি দেখব যে বেদান্তকে তিনি কিভাবে বলেছেন। মনে রাখতে হবে, আমেরিকা ভারতবর্ষের ওপর প্রভুত্ব করেনি, করেছিল ইংরেজরা। ইংরেজরা একটা কালো চামড়ার মুখের কথা শুনছে, এটা কিন্তু তখনকার দিনে অকল্পনীয়। 2022 সাল নয় যে বহু ভারতীয় কৃতি মানুষ তাদের কথা ইংরেজরা শুনেছে। তখন পরাধীন ভারত, সেই পরাধীন ভারতের রাজধানী কলকাতা, সেই কলকাতার একজন প্রতিনিধি তিনি গিয়ে ইংল্যান্ডে লন্ডনে বসে বলছেন তার বক্তৃতা শুনছে ইংরেজরা, এ বড় সাংঘাতিক একটি অভিজ্ঞতা। দ্বিতীয়ত মনে রাখতে হবে, ইংল্যান্ডের বুকে দাঁড়িয়ে স্বামীজি কুইন ভিক্টোরিয়ার সমালোচনা করেছিলেন। ভিক্টোরিয়া তখন বেঁচে। বলেছিলেন যে যখন বলা হয়েছিল যে ভারতবর্ষের মানুষ কেমন আছে, স্বামীজি বলেছিলেন যে দেখো, শ্মশানের মতো নিস্তব্ধতা আর কোথাও নেই। আর ভিক্টোরিয়াকে আমরা অত্যন্ত সম্মান করি, কারণ তিনি একবার বিধবা হয়েও পুনর্বিবাহ করেননি। বলতে কিন্তু ধক লাগে, কারণ ইংল্যান্ডের মাটিতে বসে 33 বছরের একটা ছেলে কুইনের সমালোচনা করছেন। ব্রিটিশ সান নেভার সেটস ইন দ্য এম্পায়ার। এত বড় ছিল তার সাম্রাজ্য যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পুরোটাই ইংরেজ সভ্যতা বা ইংরেজ এই রাজত্বের মধ্যে ঘটত। সেইখানে দাঁড়িয়ে স্বামীজি বলছেন, wherever the priest goes today, the gunboat follows tomorrow. আজকে একজন পাদ্রী যায়, পরের দিন সেখানে বন্দুক নিয়ে সৈন্যরা হাজির হয়ে পড়ে এবং যুদ্ধের মধ্যে দিয়ে, ধর্মান্তকরণের মধ্যে দিয়ে সেই জাতি সমৃদ্ধ হয়। আরেকটা কথা সাংঘাতিক বলেছিলেন, তোমরা যে পাপ করেছো তাতে কয়েকটা আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে তোমাদের পাপ ধুতে। 2020-21 সালে আমরা বই পাচ্ছি শশী থারুরের লেখা ইনগ্লোরিয়াস এম্পায়ার, এরা অফ ডার্কনেস। সেখানে দেখছি যে ইংরেজরা কিভাবে আমাদের লুণ্ঠন করেছে। কিন্তু বিবেকানন্দের সেই সাহস ছিল, তিনি যেহেতু রক্তার্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে দেখেছিলেন, তাই বর্ণনা করতে পেরেছিলেন যে কিরকম ভাবে ইংরেজ শাসন আমাদের দেশে অভিশাপ হিসেবে এসেছে, কিভাবে আস্তে আস্তে ভারতের মানুষের মনোরাজ্যকে তারা নষ্ট করে দিয়েছে, পরাণুকরণে বিশ্বাস করতে বাধ্য করেছে। তাই স্বামীজি বলছেন, হে ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরবজ্ঞার স্বাধীনতা লাভ করিবে। স্বাধীনতার কথা বলছেন স্বামীজি, যখন কেউ ভাবতেই পারে না যে আমরা কি করে স্বাধীন হব, স্বামীজি বলছেন ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। এই সব নিয়ে আমরা আলোচনা করব বিস্তৃতভাবে। স্বামীজির জ্ঞানযোগ, স্বামীজির ভক্তিযোগ, স্বামীজির কর্মযোগ এবং স্বামীজির রাজযোগ, প্রত্যেকটি যোগ স্বামীজি নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছিলেন। এবং মনে রাখতে হবে, সেইখানে স্বামীজির একটি অসাধারণ উক্তি আছে, এটি চিঠিতে স্টারডিকে লিখেছিলেন, আমার কাজ হচ্ছে
এমন একটি যন্ত্র আবিষ্কার করা যেটি মানুষের কানে ভালো কথা শোনাবে। এবং সেইখানে বলছেন ভারতবর্ষের বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলায়েম করে তার সঙ্গে সেটিকে যোগের পাকশালায় রন্ধন করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে আমি এমনভাবে পরিবেশিত করব যাতে একটি শিশুও তা হজম করতে পারে। প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলায়েম করে, অতএব বেদান্তে যে ব্রাহ্মণরা অনুসরণ করতেন এবং মাঝে মাঝেই নিষ্ঠুরতা বশত তারা অব্রাহ্মণদের উপর অত্যাচার করতেন, সেটাকে সরিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে মোলায়েম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রান্না করে, যোগের মানে যুক্ত হওয়া, কি মানুষের সঙ্গে যুক্ত হওয়া, এমন ভাবে সেটি পরিবেশিত হবে একটি শিশুও তা হজম করতে পারে। এবং এমন একটি যন্ত্র বানানো হবে যা মানুষের কানে ভালো কথা শোনাবে। আমরা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সেই মগজ ধোলাইয়ের যন্ত্র দেখেছি, যে যন্ত্রের কথা বিজ্ঞানী বলছেন আমরা যে চিন্তাই দেবো সেই চিন্তাই এরা অনুসরণ করবে আর বাদবাকিটা ভুলে যাবে। বিবেকানন্দ ভালো কথার কথা বলছেন, যেটি মানুষের কানে পৌঁছে মানুষের জীবন গতি পাল্টে দেবে, মানুষকে উদ্বুদ্ধ করবে, মানুষকে নতুন প্রাণের ছোঁয়া লাগাবে। আমরা সেটি নিয়ে গভীর আলোচনা করব, কারণ আমাদের বিশ্বাস যে এটি আলোচনার সময় এসেছে, এমন একটি সময় যেখানে সব কিছু ভালো, ভালো খাবার, ভালো পোশাক, ভালো বিলাসিতার বস্তু, ভালো কথা নেই। ভালো কথা শুনতে গেলে আমাদের সনাতন ভারতবর্ষের কাছে ফিরে আসতে হবে। এবং যেটি পণ্ডিত নেহেরু বলছেন বিবেকানন্দের বৈশিষ্ট্য, তিনি প্রাচীন এবং বর্তমানের মধ্যে সেতু বন্ধন করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথের ভাষায় পশ্চিমের মধ্যে তিনি সেতু বন্ধন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আর সুভাষচন্দ্র বোস বলছেন তিনি বেঁচে থাকলে আমার গুরু হতেন। কেন গুরু হতেন? এটি আবেগের কথা নয়, এমন একটি গুরু যিনি ভেতরের আলোকে জ্বালিয়ে দেন, এমন একটি গুরু যিনি আমাদের কর্মে প্রবৃত্ত করেন, এমন একটি গুরু যিনি আমাদের ভালোবাসা দিয়ে মনটাকে মোলায়েম করে দেন। স্বামী অখণ্ডানন্দজিকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, আমরাও তো বলি, স্বামীজিও বলতেন, স্বামীজির সঙ্গে আমাদের তফাৎ কোথায়? অখণ্ডানন্দজি বলেছিলেন, তফাৎ কি জানিস? তার কথা শুনলে মনে হতো উঠে পড়ি আর ছুটে যাই, আর তোদের কথা শুনলে মনে হয় শুয়ে পড়ি আর হাই তুলি। এই যে উঠে পড়ি আর ছুটে যাই, সেটি এখন ভয়ানকভাবে প্রয়োজন। উঠে পড়া এবং মানুষের যন্ত্রণার দিকে ছুটে গিয়ে সেটি লাঘব করার চেষ্টা করা। আজকে এই অবধি থাক, আপনাদের নমস্কার জানাই। আমরা আলোচনা করব স্বামীজির রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ নিয়ে সামনের সপ্তাহ থেকে। শুভরাত্রি।